আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য উপস্থিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান। ফজলুর রহমান ভাই, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকেও অনেক শুভেচ্ছা, অভিনন্দন। পহেলা বৈশাখের নতুন বছরের আপনাকে অভিনন্দন জানাচ্ছি। জি, আপনি তো পহেলা বৈশাখে অভিনন্দন নববর্ষ। জানালেন, আপনাকেও শুভ নববর্ষ। আহ আহ, কিন্তু একটা কথা, এই এই যে এবার পহেলা বৈশাখ আপনি মানে অভিনন্দন জানাচ্ছেন, অনেকের কাছ থেকে অভিনন্দন পেয়েছেন, তো কেমন দেখলেন আপনারা? আপনি তো অনেক দিন ধরে পহেলা বৈশাখের এই উৎসবের সঙ্গে নিজেও সশরীরে জড়িত। আপনার চিন্তায়, আপনার মননে এই পহেলা বৈশাখে একটা অবস্থান করে নিয়েছে। এই যে সামগ্রিক আপনার যে অবয়ব, আপনার যে অস্তিত্ব এবং আপনার যে চিন্তা, তার সঙ্গে এবারের পহেলা বৈশাখে আপনাকে কতটুকু উদ্দীপ্ত করতে পারলো অথবা কতটুকু হতাশ করতে পারলো, সব মিলিয়ে আপনার এবারের পহেলা বৈশাখের অভিজ্ঞতা এবং অনুভূতিটা কি? আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং আজকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি আমি বাংলাদেশের সমস্ত মানুষকে। শুভ নববর্ষ এবং বাহিরে যারা আছেন আমাদের সবাইকে এবং অন্যান্য সবাইকে আমি আমার নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি আজকের আপনাকে আমি খুব ক্লিয়ারলি বলি, আহ বাঙালি জাতির দুইটা দিন আছে, যে দুইটা দিনে ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি জাতির সবাই অংশগ্রহণ করতে পারে। এক পহেলা বৈশাখ, দুই 21শে ফেব্রুয়ারি। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবারই অনুষ্ঠান এটা পহেলা বৈশাখ। এবং এই পহেলা বৈশাখ কে আক্রমণ করার জন্য পাকিস্তান সৃষ্টির প্রথম দিন থেকে তৎকালীন পাকিস্তানি সামরিক বেসামরিক শাসকেরা সমস্ত অপপন্থা অবলম্বন করেছিল। 1967 সনের আগেই এই দেশের গভর্নর ছিলেন জনাব আব্দুল মোনায়েম খান, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন বাংলার হেড অব দ্য ডিপার্টমেন্ট ছিলেন জনাব মোহাম্মদ আব্দুল হাই। উনাকে ডেকে নিয়ে বলেছিলেন যে রবীন্দ্রসঙ্গীত বাংলাদেশে হবে না, প্রয়োজনে আপনি রবীন্দ্রসঙ্গীত লিখবেন। তখন আব্দুল হাই সাহেব, প্রফেসর আব্দুল হাই বলেছিলেন, স্যার আপনি কথাটা ঠিকই বলছেন, আমিও সঙ্গীত লিখতে পারি, কিন্তু আমি সঙ্গীত লেখলে এটা রবীন্দ্রসঙ্গীত হবে না, এটা আব্দুল হাই সঙ্গীত হয়ে যাবে। কিন্তু তারপরেও পাকিস্তানি সামরিক বেসামরিক শাসকেরা থেমে থাকে নাই। বাঙালি জাতির সমস্ত অস্তিত্বকে বিলীপ করার জন্য তারা প্রথমেই হাত দিয়েছে বাঙালি জাতির সংস্কৃতিতে। পহেলা বৈশাখ তারা পালন করতে দিত না। অনেক জীবনে রিস্ক নিয়ে ছায়ানট নামে একটা সংগঠন 1967 সনে বাংলাদেশে বা তৎকালীন পূর্ব পাকিস্তানে জনাব ওয়াহিদুল হক এবং তার স্ত্রী, যিনি কয়েকদিন আগে মরহুম হয়েছেন, সঞ্জিদা খাতুন, কাজী মুতাহার হোসেনের সেই মানে জি। সম্মানিতা কন্যা, তাদের নেতৃত্বে এই দেশে ছায়ানট শুরু হোক। তখন গুণী জ্ঞানী সংস্কৃতি যে সেবী অনেক লোক ছিলেন, যেটা এখন বাংলাদেশে অনেক অভাব। আইয়ুব মুনায়েমের চক্ষু রক্ত চক্ষুকে উপেক্ষা করে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে 1967 সনে পহেলা বৈশাখ আনুষ্ঠানিক ভাবে এসো হে বৈশাখ এসো সেই গানের মাধ্যমে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হতো।
এবং স্বাধীনতার পরে নিশ্চিন্তে কিছুদিন পহেলা বৈশাখ চলেছে, মাঝে মাঝে বাধাপ্রাপ্ত হয়েছে, এমনকি পহেলা বৈশাখে মানুষকে খুন করা হয়েছে বোমা মেরে, যার বিচার আজও হয়নি। সেই বোমা মেরে খুন করার ফলেও পহেলা বৈশাখ কিন্তু থেমে থাকেনি, এবং উত্তরোত্তর পহেলা বৈশাখ বাঙালি জাতির সবচেয়ে প্রাণের অনুষ্ঠান এবং প্রাণের যে আকর্ষণ হয়ে বসেছিল পহেলা বৈশাখ। সারা বছর বাঙালি জাতির হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই অপেক্ষা করত, দল মত নির্বিশেষে, শিক্ষিত ও শিক্ষিত, ইউনিভার্সিটির প্রফেসর থেকে ধরে রাস্তা রিক্সাওয়ালা পর্যন্ত পহেলা বৈশাখ আমরা পালন করব, পান্তা কখন খাবো। সেই অনুষ্ঠানটা বোধ হয় আমার মনে হয় এই জনাব মোহাম্মদ ইউনূস সরকারের সময় এসে এই প্রথম পহেলা বৈশাখ সবচেয়ে বেশি আক্রান্ত। এগুলা বলতে খুব খারাপ লাগে, এখন আমি কি বলবো, এই দেশে কেউ আছে কিনা আমি জানি। সবচেয়ে বেশি আক্রান্ত হলো মানে কি? সবচেয়ে বেশি আক্রান্ত হলো, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যাতে পয়লা বৈশাখ, এক নম্বর হলো তার চরিত্রকে পরিবর্তন করে দেওয়া, এটা ধর্মীয়করণ করা এক নম্বর, যেটার সাথে পহেলা বৈশাখের সংস্কৃতির কোনো সংশ্লিষ্টতা নাই, ধর্মীয়করণ করা। আমি আপনাকে বলি, আজকে দুপুর 3টে থেকে রাত্র 9টা পর্যন্ত আমার বাসার পাশেই একদম শিল্পকলা, সেই শিল্পকলার গেট কিন্তু আজকে আটকানো ছিল। দেখেন আপনি, মানে অসম্ভব একটা ব্যাপার, শিল্পকলার গেট আটকানো ছিল, ওখানে কোনো অনুষ্ঠান ছিল না, দক্ষিণের গেট খোলা ছিল, সেইখানে কোনো অনুষ্ঠান করতে দেওয়া হয় নাই, কারণ মোল্লা মুন্সিরা আইসা আগের থেকে বলছে যেখানে অনুষ্ঠান করলে আমরা এই জায়গা দখল করবো, কাজে আজকে শিল্পকলার ভিতরে কোনো তেমন কোনো অনুষ্ঠান হয় নাই। শিল্পকলার বাইরে কিছু লোকজন 3টা থেকে রাত্র 9টায় 6 ঘন্টা পহেলা বৈশাখের একটা অনুষ্ঠান করেছে, এবং তার 90% লোক ছিল, আমার ধারণা, আমি যদি ভুল না হয়ে থাকি, মাদ্রাসার ছাত্র টাত্র অথবা এই শ্রেণীর লোকজন, আর গান গাইছে সব পহেলা বৈশাখ দেখি এটার কোনো নাই, এটাকে পহেলা বৈশাখকে অপমান করার জন্য যত গান আছে সব গান চিৎকার করে গাইছে, এটা পহেলা বৈশাখকে অপমান করার সামিল, মানে এক ধরনের পহেলা বৈশাখকে অপমান করার জন্য। দেখছেন না, ওই যে গরু নিয়ে আইছে, জবাই করবো, এই করবো, এই করবো, আমরা এখানে শাহবাগে, এত কিছু, এটা অকল্পনীয়। এবং বাংলাদেশের সরকার নামধারী যে এখন কি বলবো, ইউনূস সাহেবের নেতৃত্বে যারা আছে তারা এটাকে খুব এনজয় করতেছেন। ইউনূস সাহেবের মতো একজন মডার্ন লোক, আমি জানতাম হি ইজ এ মডার্ন পার্সন সারা পৃথিবীব্যাপী, এবং খ্রিস্টান দুনিয়াতেই তার বন্ধু বান্ধবের সংখ্যা বেশি, সব সেই ইউনূস সাহেবের আমলে, এবং একজন সংস্কৃতি সেবী এবং সংস্কৃতি লিডার ছিল, যিনি আজকে সংস্কৃতির উপদেষ্টা। তার চরিত্রের যে প্রমাণ আমি পাইলাম, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্য উঠবে এবং বাঙালি জাতি থাকবে, এই ধরনের লোকজনকে কোনোদিন মানুষ ক্ষমা করবে না, এটা কিন্তু একদিন আসবে। সেই পয়লা বৈশাখ বলবে, আপনি দেখবেন এই যে ইউটিউবাররা আছে দেশে বিদেশে, আমি তাদেরকে আর কিছু বললাম না, বলবে হাজার হাজার মানুষ রাস্তায় নামছে, এটা খুব প্ল্যান করে মানুষকে নামানো হয়েছে। এবং এই মানুষগুলো কারা, যারা আগে এর 90% মানুষ কোনোদিন পয়লা বৈশাখে বাধা দেওয়া ছাড়া রাস্তায় নামতো না, তারাই আজকে রাস্তায় নামছে। আর যারা রাস্তায় নামতো, যারা রাস্তায় আসতো, যারা গান গাইতো, যারা আনন্দ করতো, যারা পান্তা খাইতো, যারা সবকিছু করতো, এরা কিন্তু আজকে পহেলা বৈশাখের যারা রিয়েল, যারা ফিলিংস যাদের আছে, অনুভূতি, তারা কেউ মাঠে ছিল বলে আমার মনে হয় না। এই যে অপমান, এই কারণেই বলছি ব্যতিক্রম ধর্মী পয়লা বৈশাখ, এটা মানুষ মনে রাখবে অনেক দিন। হ্যাঁ, তবে যদি ইউনূস সাহেব যদি 500 বছর বাঁচে, তাইলে আমরা তো সব মরিয়ে যাব।
বা 100 বছরে যদি উনি বাঁচে, আমরা তো সব বলি যে আমরা তো দেখে যেতে পারবো না, কিন্তু আমার ধারণা বাঙালি সংস্কৃতির উপরে এত বড় অপমানজনক আক্রমণ করিয়া ইউনূস সাহেবরা একদম পার পায়া যাবে, তাদের উপরে কোনো প্রশ্ন হবে না, এটা কিন্তু ঠিক না। এটা কিন্তু হবে। আজকের ঘটনা ঢাকা শহরের কথা, আমি চিটাগাঙ্গে দেখলাম বাধা দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গাতে বাধা দেওয়া হয়েছে, আমি দেখছি বিভিন্ন, এ হলো অবস্থাটা। আচ্ছা, এই ধরনের আপনার হ্যাঁ কি বলেন। মনে হয়, আপনার কি মনে হয় এটা কি মানে খুবই প্রি প্ল্যান ছিল, নাকি আগে যারা পহেলা বৈশাখ পালন করতো তারা কেউ মাঠে নামে নাই, এই জন্য এরা সুযোগটা পেয়েছে? অথবা এমনও তো অভিযোগ আছে যে আগে পহেলা বৈশাখকে এক ধরনের রাজনীতিকরণ করা হয়েছিল, সেই রাজনীতিকরণের না এবার না থাকার কারণে এটা এবার এরকম হয়েছে। আপনার কি এরকম কিছু মনে হয়? কেন হলো? না, আমার এরকম মনে হয় না। এবার যারা আসছে মাঠে, এদের বেশিরভাগই তারা মনে করতো পহেলা বৈশাখ তাদের অনুষ্ঠান না, যেভাবে করা হইতো, কাজেই তারা আসতো না, বরং বিরোধিতা করতো, বা আচ্ছা, এটাকে নাজায়েজ কাম মনে করতো বা বেদাত কাজ মনে করতো। যেমন চরমুনার পীর বলছে যে এটা বেদাত কাজ, এখানে কেউ যায় না। আরো অনেকে, আরেকজন দেখলাম তার নাম বোধহয় ডক্টর এনায়েতুল্লাহ নাকি, সে এইরকম বক্তৃতা করলো যেটা কল্পনাই করা যায় না, কল্পনাই করা যায় না যে এখানে যে আসা যাবে না, এই পহেলা বৈশাখ যে করা যাবে না, কল ইত্যাদি ইত্যাদি। যা হোক, তারা তাদের মতো করে বলছে, কিন্তু আমি তাদের সবাই কেউ করি না। সবটা দোষ হইলো যদি দায়ী হয়ে থাকি, এটার জন্য দায়ী এই প্ল্যানটা টোটালটাই বর্তমান সরকারের প্ল্যান। আমি খুব ক্লিয়ারলি বলি, বর্তমান সরকারের প্ল্যান। আগের যে সরকার ছিল হাসিনা সরকার, হাসিনা সরকারের আমলে বাঙালি জাতীয়তাবাদী সংস্কৃতিতে বাধা দেওয়া হতো না, কিন্তু এটাকে নিজেদের পক্ষে গ্রাস করার, নেতৃত্ব করার বা এটাকে ইনফ্লুয়েন্স করার একটা অবস্থা ছিল। কিন্তু সংস্কৃতিকে বিপদগামী করার জন্য খুব কিছু করা হতো, এটা আমার মনে হয় না। আমার মনে হয় না সংস্কৃতিকে বিপদগামী করার জন্য আওয়ামী লীগ আমলে 15 বছরে খুব কিন্তু না, এটাকে ওই নিজেদের কবজায় রাখার জন্য সবকিছু করা হতো, যেহেতু তারা ডিক্টেটর ছিল। অন্যদেরকে এখানে কাউকে করতো না, এলাও করতো না, তাদের নিজের লোকজন করবে, জোর করবে, এই করবে, এই করবে, চান্দাবাজি করবে, এইটাকে অনুষ্ঠানকে কন্ট্রোলে রাখবে, এইগুলা ছিল। এই ব্যাপারে আমি অস্বীকার, কিন্তু বর্তমানে যেটা হইতেছে, এরা থাকলে আগামী বছর পহেলা বৈশাখ হবে না। হ্যাঁ, পহেলা বৈশাখ তারা তাদের মতো করে করবে। এখানে হয়তো বা, আমি এটাকে খারাপ মনে করি না, এখানে হয়তো বা ওই যে মৎস্য ভবনের সামনে গরু জবাই হবে, কথাটা বুঝছেন না? ওই যে আমার ওই রমনা পার্কে গিয়া ওখানে দেখা যাইব ওই অন্য কিছু ওয়াজ মাহফিল হইতেছে, পয়লা বৈশাখকে কেন্দ্র করে আল্লাহর কাছে ফানা চাওয়া, এটা হইব, তাদের মতো করে পয়লা বৈশাখ হবে। কিন্তু বাঙালি হ্যাঁ, এখন জাতীয় সংস্কৃতি যে পয়লা কথা বৈশাখ, হলো, এটা হবে বললাম। হ্যাঁ, আচ্ছা, কথা হলো যদি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ সেরকম কিছু চায় হ্যাঁ, তাহলে হয়তো অসুবিধা কি? সরকার তো হলে সরকার হয়তো সংখ্যাগরিষ্ঠ মানুষের যে মতামত সেটাকেই হয়তো সাপোর্ট করছে। কারণ একটা কথা আপনি মানবেন, এরই মধ্যে কিন্তু আপনি দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলা বলি হচ্ছে, এক ধরনের প্রচারণা চালানো হচ্ছে যে ইউনূস সরকার দেশটা খুব ভালো চালাচ্ছে, তাকে বরং 5 বছর রেখে দেওয়া উচিত। তো এই যে একটা প্রচারণা, এই প্রচারণাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ইউনূস সাহেব এত নির্লজ্জ হওয়া উচিত না ক্ষমতার জন্য। ইউনূস সাহেবকে আমরা দেশের মানুষ খুব বড়ভাবে দেখতো, এখনো ওনাকে সম্মান করি, কিন্তু উনি এত নির্লজ্জ হওয়া উচিত না। এগুলো একটা প্ল্যান প্রচারণা, এবং সেই প্ল্যান প্রচারণার পিছনে ইউনূস সাহেবের সম্মতি আছে, কিন্তু সমস্ত কাজটাই করতেছে মেশিনারি, স্টেট মেশিনারি, এবং এর পিছনের কালো শক্তি যারা, সব এই যে টকশো যারা করে। এই মাত্র একটু আগে দেখলাম তারেক রহমানের 14 গোষ্ঠী উদ্ধার করলো। হ্যাঁ, তারেক রহমান কেন বলছে যে আপনারা এয়ার কন্ডিশন রুমে বৈশা যে সংস্কারের কথা বলেন, এই কথাটা কোয়ার কারণে এই যে সুলেমান নামে একজন লোক, সুলেমান, আপনাকে আমি দেখাইছি কি কইলো তারেক রহমানকে। তারেক রহমান সাহেব কি করবে, এটা ওনার ব্যাপার। সালাউদ্দিন শুধু বলছে যে আপনারা 5 বছর থাকবেন, কিন্তু আমরা তো প্রত্যেকদিন আপনাদেরকে মনে করিয়ে দিব যে আপনারা নন ইলেক্টেড গভর্নমেন্ট, অনির্বাচিত সরকার।
এইটা কি দোষের কথা হয়েছে, কি অসভ্য কথা হয়েছে, কি গণতন্ত্রের বাইরের কথা। সালাউদ্দিনের 14 গোষ্ঠী আজকে সারাদিন উদ্ধার করে ফেলতেছে এরা, অকল্পনীয়, এটা চিন্তাই করা যায় না। এতদিন মির্জা আব্বাস, মির্জা ফখরুল কইছে, তারা এখন একটু থামছে, আজকে আবার সালাউদ্দিন আহমদ বিএনপির স্থায়ী কমে, ও যে ওকে নিয়ে গেছিল, ওকে 5 বছর শিক্ষা দিয়া তারপরে পাঠাইছে, রে সবকিছু করছে, ও যে ও মুখের টাকা খাইছে, তো মুখের টাকা খাইছে, ও ওরে যে মানে অকল্পনীয়। অথচ 2 দিন আগে সালাউদ্দিন আহমদ সম্পর্কে এরা এত বেশি সুনাম করছে যেটা আপনি কল্পনা করতে পারতেন না। এরা একটা সংঘবদ্ধ চক্র, সেই চক্র কি হবে না হবে আমি জানি না। দেশ যদি, আপনাকে বলি একটা কথা বলি, ওই যে বলতেছে বিএনপি শেষ হয়ে গেছে, এই হয়ে গেছে, যেদিন বাংলাদেশের মানুষ মাঠে নামবে গণতন্ত্রের জন্য, তার ভোটাধিকারের জন্য, যে আমি 16 বছর 17 বছর ভোট দিতে পারি নাই, তুমি ভোট দেও, সেই দিন তারা বুঝবে কত ধানে কত চায়। ওই যে বলে নামে দেখে যায়। আমি আপনাকে কথাটা খুব ক্লিয়ারলি বলি, এখানে যদি একটা কথা হলো, আমার প্রথম কথা হলো, এরা যদি নির্লজ্জ না হয়, চুরি চুট্টামি না করতে চায়, রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে যদি এইসব কি বলবো স্বাধীনতা বিরোধী শক্তির সন্তানরা বলবো বা তাদের কি বলবো, নাইটি নাই বা বললাম, যারা এইসব ইউটিউবে কথা বলে, তারা যদি মনুষ্যত্ব বিবেকের অধিকারী হয়, ভোটটা দিয়া দেখো 5% ভোট বাংলাদেশে পাও কিনা। এত যদি কও জনগণ সব চাতে জিনুস সাহেবদের জনগণ দিয়ে তার সাপোর্টটা নিয়ে নেন, তাই তো হয়ে যায়, এভরিথিং ইজ ফিনিশড। জিনুস সাহেব জনগণ তাকে চাইছে, কিন্তু নীলজ্জের মতো প্রত্যেক দিন এই যে ইউটিউবার হইয়া দেশে বিদেশে এই যে রাষ্ট্র ক্ষমতার জন্য, রাষ্ট্রটাকে লুটপাট করার জন্য এবং মধ্যযুগীয় বর্বরতার দিকে এই দেশটাকে ঠেলে দেওয়ার জন্য এক ধরনের এই যে অপপ্রচার এই দেশে শুরু হয়েছে, এটা তো কল্পনার বাইরে। আমি তো কল্পনাই করি না যে জীবিত আছে এই দেশে। এরা কারা বাংলাদেশে, কল্পনাই তো করি না রে ভাই। তো অসম্ভব একটা ব্যাপার শুরু হয়েছে দেশে। তা আমি মনে করি জনগণ সবকিছুর বুঝে এবং সব দেশের ক্ষমতার মালিক জনগণ, কিন্তু দাঁড়াবে রুখে, এদেরকে চিনে চিনে দাঁড়াবে। আমি বললাম দেখবেন এটা হবে। এবং এই দেশে এখন যা হচ্ছে, প্রতিদিন দেখি কত ঘটনা, দেখবেন সব বিদেশি লোকজন যারা এই দেশের নাগরিক না, তাদেরকে না একটারে দিছিল নির্বাচন সংবিধান সংস্কার, ডক্টর আলী রিয়াজ মার্কিন নাগরিক, এখন আবার আরেকজন আনছে, আমি তাকে নামই শুনি নাই, আমার সাথে তার কোনো পরিচয় নাই, আমি হয়তো অত বড় মানুষ না, ও আমারে বলবে তোমার নাম আমি শুনি নাই, কারণ ওই দিন এক টক শোতে গেছিলাম, এক আলবদরের বাচ্চা আমাকে বলছে আমার আপনারও আমি চিনি না। যা হোক, সেটা অন্য কথা। তো আমি আপনাকে বলি, উনি কে? আমি যা ইতিহাসটা দেখলাম, উনি উনিও তো অন্য দেশের নাগরিক, উনার উপর একটা জাতীয় নিরাপত্তার দায়িত্ব দিয়ে দেওয়া হইলো, যে পোস্ট পজিশন কোনোদিন ছিল না। আমি বুঝি না ভাই, ওই যে মানিকে রতন চিনে, শুয়োরে চিনে কচু, ইউনূস সাহেব কাদেরকে চিনে আমি বুঝি না তো। কারণ তাদের নামে আমি 2001 সনে আমি যা দেখছি এবং শুনছি, ইউটিউবে দেখছি অবশ্য, মার্ডার কেসের ভয়ে তারা পালায়া গেছিল অনেকে, তাদের নামে ক্রিমিনাল কেস হবে এবং মার্ডার কেস হবে, সেই কারণে সেই সময় সরকারকে ইনফ্লুয়েন্স করে, 2001 সরকারকে ইনফ্লুয়েন্স করে তা পালায়া গেছিল। এদেরকে দিয়ে যদি দেশ চালাইতে হয়, তাহলে তো দেশে আমাদের আত্মহত্যা করা উচিত। আর কি মানুষ নাই দেশে, সব বাইরে থেকে লোক আনবো। আর একটা ছেলে করতে আনছে, আরে বাপরে, সে নাকি পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতিবিদ। ওই সিলেটে একটা ছেলে, আমি সিলেটে অনেককেই গেলাম, অনেককে যারা সিলেটে ম্যাটার করে। আমি আপনাকে সিলেট জেলায় 19টা পার্লামেন্ট সিট, 1 কোটি মানুষ আছে, প্রায় 82 লক্ষ মানুষ আছে সিলেট জেলায়। আমি সিলেট, গ্রেটার সিলেটে আমি সবচেয়ে বড় জনপ্রিয় নেতা যারা সিলেটের সবচেয়ে জনপ্রিয়,
আমি তাদেরকে সবাইকে জিজ্ঞাসা করছি, এই মহামানবকে একজন লোকেও তাকে চিনে না। সে আইসে আমাদের দেশ উন্নত করে দিব, আমরা নাকি এখন সিঙ্গাপুরের মতো হয়ে যাবো, কারণ সিঙ্গাপুরের সমস্ত জ্ঞান নাকি সে আমাদের দেশে নিয়ে আসছে। অলরেডি টাকা পয়সা আমাদের দেশে ইনভেস্ট হয়ে যাইতেছে, আর শনৈ শনৈ করে উন্নতি হইতেছে। কিছুদিন আগে কইছে আমার বন্ধু মান্না সাহেবই কইছে, আমার হাসি পাইছে, ইউনূস সাহেব তো ম্যাজিক দেখাইলো। হ্যাঁ, ম্যাজিক দেখাইছে, রোজাতে দাম কম ছিল, কেন ছিল সেটা ডিমান্ড এন্ড সাপ্লাই এর উপর নির্ভর করে। আমি তো আর ইকোনমিস্ট না, কিন্তু এখন দেখা যাচ্ছে আবার বাজারে আগুন লাগতেছে। এই যে সবজি বাজার একটু কমাইলে করে এই যে একবারে সব হয়ে গেছে না। কাজে আমি মনে করি যে দেশ যদি ভালো চলতে হয়, ইভেন দেশ যেভাবেই চলুক, এই দেশটা আমরা গণতন্ত্রের জন্য সৃষ্টি করছি এবং সেই গণতন্ত্রের পথে যাইতে হবে। এবং ইউনূস সাহেব ডিসেম্বরে নির্বাচন দেওয়ার কথা প্রতিজ্ঞা করছিল, ওই দিনও শপথ করছিল, আবার 2 ঘন্টার মধ্যেই দেখা গেল উনি আবার বদল করে ফেলছে। এটা আমার কাছে খুব সাংঘাতিক লাগে ভাই। এইগুলা লোক গ্রাম্য, ওই যে দোকানদারি করে, যে মুদি দোকানদারি করে লোকজন, না ভাই আমি 1 পয়সা লাভ করছি না, আল্লাহর দোয়ায় আমার তেলের লাভ নেই, আপনাকে বিনা পয়সায় দিয়া দিলাম, বিনা লাভে দিয়া দিলাম কইয়া। কিন্তু দেখা গেল যে না, এটার এই সব লোক, এদেরকে মানুষ বিভিন্ন টাইটেল দেয় গ্রামে। এখন সকালে একরকম করলাম, বিকালে একরকম করলাম। আমরা ইউনূস সাহেবের মতো মহান ব্যক্তির কাছ থেকে এইসব ধরনের সকাল বিকাল কথা পরিবর্তনের সংস্কৃতি আমরা বিশ্বাস করি না। কারণ আমাদের পূর্বপুরুষরা যতই খারাপ হোক, যাদেরকে ফ্যাসিস্ট বলা হচ্ছে, সেই শেখ মুজিবুর রহমান কিন্তু সকাল বিকাল কথা বদলায় নাই। একেবারে খারাপ মানুষটার কথা বললাম, মৌলানা ভাসানী, শেরে বাংলা ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, রাষ্ট্রের নেতা যারা হয়েছে, ইভেন আরো অনেকেই আছে, নাম নাইবা বললাম। ধরেন আমাদের দলের প্রতিষ্ঠাতা জনাব জিয়াউর রহমান সকাল বিকাল কথা বদলানোর মানুষ ছিলেন না। আমি তো তার ইউনূস সাহেবকে বুঝতেছি না, উনি তো রাষ্ট্র চালাবেন, উনি সকাল বিকাল কথা বদলান। তাইলে তুমি আবার যদি ওই যে এটা তো ওই যে রাখাল বালকের মতো হবে, যে রাখাল বালক প্রত্যেক দিন ঘুম থেকে উঠে বলতো, আরে আসেন গ্রামবাসী তোমরা তাড়াতাড়ি আসো, বাঘ আসছে বাঘ আসছে। কিন্তু 3 দিন গ্রামবাসী দৌড়ায় গেল, তার ফাঁক এবং ফাঁকিতে পড়ে চতুর্দিন দিন যেদিন রিয়েলি বাঘ আসলো, সেই দিন আর কেউ গেল না। ইউনূস সাহেবের কথা এমনও হইতে পারে, সরকারের কথা কেউ বিশ্বাস নাও করতে পারে, এমন একদিন আসবে। এইটা আমরা, এই সংস্কৃতিটা আমরা চাই না। আজকে পহেলা বৈশাখ, আমি হাত জোর করে দাবি করছি, হাত জোর করে দাবি করতেছি, সব পেনিয়া বসেন জনাব ইউনূস সাহেব, দেশ কিন্তু খুব খারাপের দিকে যাচ্ছে। আপনি খলিলুর রহমানদের মতো লোকরে বাংলাদেশে নিরাপত্তার দায়িত্ব দিচ্ছেন। হায় রে খলিলুর রহমান, ফজলুর রহমান তাকে চেনে না, তার আবার নিরাপত্তার দায়িত্ব দেওয়ার কি আছে? সে কি বড় মাপের মানুষ, ফজলুর রহমানের মতো মানুষ তাকে চিনে না? হ্যাঁ আমি চিনি তাকে, কিভাবে চিনি সেটা তো বলছি। মার্ডার কেসের আসামি হইতে হইতে বেঁচে গেছিল, এবং কিভাবে বাঁচছিল স্টেট ইনফ্লুয়েন্সে সেটা তো আমি জানি। কাজে এই সব লোককে দিয়ে দেশ চলে, আমাদেরকে অপমান করেন না আপনি। আল্লাহর রাস্তে ইলেকশন দেন, নির্বাচিত সরকার দেশ চালাক। খারাপ চালাইবো না ভালো চালাইবো এটা বাংলাদেশের জনগণ বুঝবে। আর প্রত্যেকদিন এখন আমারে আগে বকছেন, এখন আমার বকা কমছে। এখন একবারে আমাদের নেতা তারেক রহমান সাহেব পর্যন্ত বকা গেছে, এমন বকা গেছে যে সুলাইমান লোকটা, এই 10 মিনিট আগে শুনলাম তারেক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে এই ধরনের গালাগালি করছে, যেটা কল্পনাই করা যায় না। অসভ্য মতো গালাগালি করছে, অসংস্কৃতি ভাষায়, যেগুলো কল্পনায়। আর অন্যদেরকে কি কইছে, সালাউদ্দিনদেরকে, আহমদদেরকে, এটা তো আমি বলছি আপনাকে। এই যে শুরু হয়েছে, এর থেকে দেশকে বাঁচান। তারা কেউ না, তারা নির্বাচিত কেউ না, তারা অনির্বাচিত অনির্বাচিত অনির্বাচিত। এবং তাদের যদি লজ্জা থাকে তাহলে দ্রুত নির্বাচন দেওয়া, এই দেশের যারা মেজরিটি হবে জনগণের দায়িত্বে, জনগণের ভোটে তাদের হাতে দয়া করিয়া দায়িত্ব ছেড়ে চলে দেওয়া উচিত। এটা হলো আমার। অনেক ধন্যবাদ জনাব ফজলুর রহমান। প্রিয় দর্শক, আমি আবারও পহেলা বৈশাখের শুভ দিন জানাচ্ছি। প্রায় পহেলা বৈশাখ শেষ হতে চললো, শেষ শুভ নববর্ষ বললাম মানুষকে। আমার জন্য দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন, আমি সবার জন্য দোয়া করি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ জনাব ফজলুর রহমান। প্রিয় দর্শক, আপনারা শুনলেন
যে পহেলা বৈশাখের দিন, যদি আপনারা এটা দোসরা বৈশাখে অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আমরা পহেলা বৈশাখের দিন এই অনুষ্ঠানটা রেকর্ড করেছি। এবং সেই দিনে উনি আপনাদের সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। আমার পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি নববর্ষের শুভেচ্ছা রইল। আশা করি আপনারা ভালো থাকবেন। আগামীতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।